আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক ও ভয়ঙ্কর লালসার ছবি। রচনা পিয়াসা। চিত্রনাট্য নির্মাণ পার্থ অরণ্যদেব, দ্য ইঙ্ক পোর্টাল। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও ভয়ঙ্কর লালসার ছোবল। বৃষ্টির গতিবেগ সামান্য ধরেছে। জানলার কাছে দাঁড়িয়ে আপন মনেই গতবারের তারানাথের গল্পটার কথা মনে করছিলাম। বাবা, যেভাবে তারানাথ ওই ভয়ঙ্কর পিশাচিনীর হাত থেকে গাঁয়ের লোকেদের বাঁচিয়েছিলেন আর সেই পিশাচিনীকে নিজের আয়ত্তে এনে পিশাচ চক্রে আবদ্ধ করেছিলেন, সে কথা ভাবতেই আমার শরীরে এখন কাঁটা দিয়ে উঠছে। এই কারণে তারানাথকেও সেদিন বিপদে পড়তে হয়নি যে এমনটাও কিন্তু নয়। ভয়ঙ্কর রকম বিপদে পড়তে হয়েছিল, কিন্তু অবশেষে ঠিক শুভ আর সৎ শক্তির হাতে পরাজয় ঘটেছিল অশুভর। যাই হোক, দুপুরের দিকে বৃষ্টিটা তীব্র আকার ধারণ করলেও এই মুহূর্তে তার তীব্রতা কিছুটা কমেছে। তবে এখনো ওই টিপ টিপ করে পড়াটা থামেনি। কিশোরীর মনে হয় আজ স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল। সম্ভবত কোনো কিছুর আমন্ত্রণ আছে, কে জানে যেতে পেরেছে কিনা। সেই কারণে তারানাথের বাড়ি আজ আমাকে একাই যেতে হবে। অগত্যা, কি আর করণীয়। একটু অন্যমনস্ক হয়ে এসব কথাই চিন্তা করছি, এমন সময় হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দে আমার অন্যমনস্কতা কাটল। আমি দ্রুত বৈঠকখানা পেরিয়ে সদর দরজা খুলতেই এক গাল হাসি নিয়ে ছাতা মাথায় কিশোরীকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। কিছুটা আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, এ কি গো, তোমার তো শ্বশুর বাড়ি যাওয়ার কথা, কিসের একটা নিমন্ত্রণ ছিল? আমাকে শেষ করতে দিল না কিশোরী। ছাতা বন্ধ করতে করতে দ্রুত ভেতরে এসে বলল, তারানাথ ঠাকুর মশাইয়ের গল্প বাদ দিয়ে অন্যত্র যাব? এতটাও একঘেয়ে মানুষ আমি নই। ওনার গল্প আমার কাছে নতুন উদ্যমের মতো। শুধু ভালো লাগার জন্য ওনার গল্প শোনা নয়, অনেক কিছু শেখাও যায় ওই গল্পগুলোর থেকে। আমি ধীর পায়ে চেয়ারে বসতেই যাব, এমন সময় কিশোরী এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করলো, তা বৌঠান কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। সে বাপের বাড়ি গেছে, তার মায়ের শরীরটা বিশেষ ভালো নেই। তুমি বসো, আমি একটু চা করে আনি। না না, আর বসবো না। তুমি দ্রুত পোশাক পাল্টে এসো, ঠাকুরমশাইয়ের বাড়িতেও তো যেতে হবে নাকি? বেশি দেরি করলে কখন আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আমাদের যাওয়াটাই ভেস্তে যাবে। অগত্যা, কি আর করণীয়। কিশোরীর কথা মতো পোশাক পাল্টে ছাতা মাথায় রওনা দিলাম মটলেনের উদ্দেশ্যে। যাওয়ার আগে ডালের বড়া, বেগুনি, পেঁয়াজি সবই কেনা হয়েছিল। সেই সাথে বিশেষভাবে নেওয়া হয়েছিল 2 প্যাকেট পাসিং শো। ঠাকুরমশাইয়ের বিশেষ প্রিয় কিনা। বার কত কড়াঘাত করবার পর চারি এসে দরজাটা খুলল। আমাদের দেখতে পেয়ে মিষ্টি করে হেসে বলল, আসুন আসুন, ভালো আছেন আপনারা? আমরাও মৃদু হাসলাম। ভালোই তো আছি। তার শ্বশুর বাড়ি থেকে কবে এলে এখানে? এই নাও, এটা ধরো দেখি। তেলে ভাজার পুঁটলিটা কিশোরী এগিয়ে দিল। চারি সেটা নিয়ে জবাব দিল, গতকাল। আসলে বাবার শরীরটা তো ভালো যাচ্ছে না, তাই ভাবলাম কটা দিন এসে বাবার কাছেই থাকি। তা বেশ বেশ ভালোই করেছো। বাবা কোথায়? ওই তো এক ভদ্রলোকের হাত দেখছেন। আমি একটু আগেই বলছিলাম, আজ আকাশ যা ভারী হয়ে এসেছে, কাকাবাবুরা আদৌ আসবে কিনা। তবে বাবা নিশ্চিত ছিলেন যে আপনারা আসবেন। আমরা দুজনেই চারির কথায় হেসে উঠলাম। এরপর ভেতরের একটা ফাঁকা ঘরে আসন পেতে অপেক্ষা করতে লাগলাম তারানাথের। কিশোরী একটু উসখুস খণ্ডে জিজ্ঞাসা করলো, একটা কথা বলো তো বিভূতি, তুমি কালা জাদুতে বিশ্বাস করো? আমি একটু অবাক হয়ে কিশোরীর দিকে তাকালাম। বললাম, কালো জাদু? না, হঠাৎ এমন প্রশ্ন কেন ভায়া? ঠাকুরমশাইয়ের গল্প শোনার আগে একটু আমেজ আর পরিবেশ বানিয়ে নিতে চাইছো নাকি? আরে না না, বলোই না। হয়তো আছে। না, এ পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। কিশোরী মৃদু মাথা নাড়ল। আর ঠিক এমন সময় তারানাথ ভেতরে প্রবেশ করলেন।
তোমরা ঠিকই বলেছ, এমন অনেক কিছুই আছে যা অতি প্রাকৃতিক, অপ্রত্যাশিত, বিশ্বাসের বাইরে। চারিও তারানাথের পিছন পিছন প্রবেশ করলো। তারপর চা দিল, সাথে তেলে ভাজা দিয়ে মাখানো মুড়ি। এইগুলো আমাদের সামনে রেখে দিয়ে সে আবারও ভেতরের ঘরে চলে গেল। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট খুলে একটা সিগারেট ধরিয়ে এক ঝলক জানলার দিকে চেয়ে একটা ধোঁয়ার কুণ্ডলি ছাড়লেন। তারপর এক মুহূর্ত ঠোঁটটা চেপে পুনরায় বললেন, অনেক অলৌকিক অতি প্রাকৃতিক ঘটনার কথা আমি তোমাদের বলেছি। আজ একটা অদ্ভুত ঘটনার কথা তোমাদের বলবো, যে ঘটনার সমাধান করতে গিয়ে আমাকেও বেশ মস্তিষ্ক খাটাতে হয়েছিল। যে ঘটনা সহজে সমাধান করার মতো ছিলই না। যাই হোক, শুরু করি তবে। হ্যাঁ ঠাকুরমশাই, শুরু করুন। শুভস্য শীঘ্রম। আমাদের দিকে এক ঝলক তাকিয়ে গভীর স্বরে তারানাথ প্রবেশ করলেন ঘটনার গভীরে। আজ থেকে প্রায় 20 বছর আগেকার ঘটনা। যে কালো শক্তির কথা তোমরা আলোচনা করছিলে, সেই কালো শক্তি যে কতটা ভয়ানক প্রভাব দেখাতে পারে তার কোনো ধারণাই তোমাদের নেই। যাই হোক, সেই সময় আমার সাধনার কাজে নানান জায়গায় আমাকে ঘুরে বেড়াতে হতো। বহু গ্রামগঞ্জেও গেছি, থেকেছি। আবার অনেক সময় ওখানকার বহু ভয়ানক অলৌকিক সমস্যার সমাধান করে গোটা গ্রামকে বিপদের হাত থেকে রক্ষাও করেছি। এরকমই একবার ঘুরতে ঘুরতে একটি ভয়াল বিপদের সম্মুখীন হতে হয়েছিল আমায়। সেই অভিজ্ঞতাটা আমার হয়েছিল পুরুলিয়ার একটি গ্রাম বেলডিতে। ঘুরতে ঘুরতে বেশ অনেকটা বেলা হয়ে এসেছিল, তাই বিশ্রাম হেতু নিকটবর্তী এক বট গাছের নিচে পুঁটুলি নামিয়ে বসি। পাশেই পুষ্করিণীর গভীর টলটলে জলে আলগা বাতাসের কারণে ঢেউ খেলছিল। আমি ক্লান্ত দৃষ্টিতে সেদিকেই তাকিয়েছিলাম। হঠাৎই একদল লোককে গাঁয়ের ভেতর থেকে সমস্বরে কিছু বলতে বলতে আমার দিকেই এগিয়ে আসতে দেখলাম। ভালোভাবে নজর করতেই তাদের কাঁধে খাটিয়া দেখে অনুমান করতে পারলাম কারোর শবদেহ। এইবার তাদের কণ্ঠস্বর স্পষ্ট হলো আমার কাছে। তারা হরি নাম করতে করতে চলেছে। লোকগুলো কাছাকাছি আসতেই দেখলাম তাদের মধ্যে দুজন লোক পুকুরের দিকে এগোলো, বোধহয় হাত ধুতে। তখনই তাদের টুকরো টুকরো কথোপকথন কানে এলো আমার। বাবা যা করেছে, এই নিয়ে 6 নম্বর মৃত্যু। আর কত মানুষ মরবে বলো তো এ গায়ে? থানার দারোগা বাবুও হাত উপর করে দিয়েছেন। এখনো প্রথম ব্যক্তির মৃত্যু তদন্তই সঠিকভাবে করে উঠতে পারেননি। এই কথায় অপরজন বলল, সত্যি হঠাৎ করে এ গ্রামে কোন অভিশাপের করাল ছায়া পড়লো বলো তো? এতদিন তো সব ঠিকঠাকই ছিল, কিন্তু আকস্মিক এরকম মৃত্যু খেলা, আর কি বিভৎসভাবে মেরেছে দেখো। এ কোনো মানুষের কাজ তো মনেই হচ্ছে না। তবে কি পুরোহিতের কথাই ঠিক? এমন মৃত্যু খেলা তো আজ থেকে 200 বছর আগে এ গায়ে ঘটেছিল। তবে কি সেই বিভীষিকা পুনরায় ফিরে এলো? তাই জন্যই পুরোহিত মশাই বলেছিলেন, সন্ধ্যা নামলে সবাই যেন যে যার ঘরে ঢুকে যায়। চাষি, তাঁতি, কর্মকার, জেলে, ব্রাহ্মণ, দোকানি কেউ যেন বাইরে না থাকে। আর বিকেল বিকেল থাকতেই যেন বাজারের ঝাঁপি বন্ধ করে দেওয়া হয়। এ জানে কি আছে এই গাঁয়ের অদৃষ্টে। ইতিমধ্যেই দলের একজনের ডাক পড়লে লোকগুলো নিজেদের মধ্যে কথা বলতে বলতেই তাদের সাথে চলে গেল। লোকগুলোর কথা বড় অবাক করলো আমাকে। গতকাল পূর্ণিমা ছিল ঠিক কথা, কিন্তু পূর্ণিমায় এ গাঁয়ে এমন বিভীষিকার দর্শন মেলে যে গাঁয়ের লোক বাইরে বেরোতে চায় না, আতঙ্কে থাকে। পুরোহিত মশাই বা রাতে এ গাঁয়ে বেরোতে বারণ করলেন কেন? কি রহস্য এখানে?
পুঁটুলি কাঁধে নিয়ে উঠতেই যাব, হঠাৎই মাথাটা দুলে উঠল। আসলে বেশ কয়েকদিন নির্ঘুম পেটে খিদে নিয়েই মাইলের পর মাইল হেঁটেছি। ফল মূল কিংবা সামান্য কিছু খাবার ব্যতীত ভারী কিছু মুখে তুলতে পারিনি, তাই হয়তো শরীরটা বেশ দুর্বল। আমি মাথায় হাত রেখে প্রায় হাঁপাতে হাঁপাতে বসতেই যাব, এমন সময় অপর প্রান্ত থেকে আগত সাইকেলে চড়া এক ভদ্রলোক চিৎকার করে উঠল। তারপর সাইকেল থেকে নেমে আমার দিকে এগিয়ে এলো। আরে মশাই, আপনি ঠিক আছেন তো? লোকটা রীতিমতো ধরাধরি করে আমাকে বসালো। তারপর যার পর নাই ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি কে? এ গায়ে নতুন, বেশভূষা দেখে তো সন্ন্যাসী টন্যাসী লাগছে। আগে হ্যাঁ, আমি একজন সাধক, তবে এখনো সিদ্ধিলাভ করিনি। শেখার তো কোনো অন্ত নেই, নানান জায়গা থেকে নানান কিছু শিখি, তার জন্যই পুঁটলি পোটলা নিয়ে বেরিয়ে পড়া আমার। দেখে তো আপনাকে সজ্জন লোক বলেই মনে হচ্ছে। আপনি চলুন, আমার সাথে চলুন। এক প্রকার জোরাজুরি করি সে ভদ্রলোক আমাকে তার বাড়ি নিয়ে গেল। তারপর কলতলা থেকে এক বালতি জল এনে বলল, নিন, আগে চোখে মুখে ভালো করে জল দিন। সরলা, ও সরলা, একটু চা করো তো। আমি চোখ মুখ ধুতেই ভেতরের ঘর থেকে মাথায় ঘুমটা দিতে দিতে এক অল্প বয়সী স্ত্রী বেরিয়ে এলো। তুমি এসে গেছো? তা ইনি কে? সব বলবো তোমায়, আগে কিছু খাবার দাবারের ব্যবস্থা করো তো, আর আমার জন্য একটু চা করে দাও। আসুন ঠাকুরমশাই, আপনি ওই বারান্দাতে ততক্ষণ বিশ্রাম নিন। আমি ধীর পায়ে বারান্দায় উঠে বসলাম। তারপর ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এই গাঁয়ের নাম কি? বেলদিহ। তারপর তার স্ত্রীকে হাঁক দিয়ে সম্ভবত রান্নাঘরের দিকে এগোচ্ছিল। তখন আমি আবারও ডাকলাম তাকে, আচ্ছা তোমার নামটা বাছা? আগে আমার নাম সমর। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর দুপুরের খাবার নিয়ে এলো সমরের স্ত্রী সরলা, মুখে ক্ষীণ হাসির রেখা। আসুন, খেয়ে নিন ঠাকুর মশাই। বুঝলাম সমর ইতিমধ্যেই তার স্ত্রীকে সবটা বলে দিয়েছে। আমি কিছুটা অবাক হয়েই বললাম, করেছ কি এত খাবার দাবার? দেখলাম ভাত, মুগ ডাল, 3 রকম ভাজা, মাছের ঝোল, এ যেন এলাহি ব্যাপার। সাথে আবার মিষ্টিও রয়েছে। আমার আঁতকে ওঠা দেখে সমর বলল, আপনি খান ঠাকুরমশাই, যৎসামান্যই আয়োজন, আর এটা আমাদের পুকুরের মাছ, অত্যন্ত সুস্বাদু। খেতে খেতেই তখন লোক দুটোর কথা মনে পড়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? সমরও ভাত খাচ্ছিল। আমার প্রশ্নে সাবলীলভাবেই বলল, হ্যাঁ বলুন ঠাকুরমশাই। এই গ্রামে কি কোনো সমস্যা আছে? পরের ভাতের গ্রাসটা মুখে তুলতে গিয়েও থেমে গেল সমর। আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আপনি হঠাৎ এ প্রশ্ন করছেন কেন? আমি একটু আগে শবদেহ নিয়ে যাওয়া দলটার কথা উল্লেখ করে সেই 2 ব্যক্তির কথা বললাম, যারা ওই সব অদ্ভুত কথা বলছিল। খানিকটা কাতর মিহি স্বরে সমর উদাস দৃষ্টি নিয়ে বলল, নৃশংসতা, জানি না, হঠাৎ করেই এক অভিশাপের কবলে পড়ল এই গ্রাম। আর তার কবলে পড়ে এই গ্রামের তরুণেরা একের পর এক প্রাণ হারাতে শুরু করল। ভয়ঙ্কর সেই বিভীষিকা, তার কারণে একে একে অবিবাহিত তরুণরা প্রাণ হারাচ্ছে। আমি কিছুটা অবাক হয়েই জিজ্ঞেস করলাম, তোমার কথার অর্থ পরিষ্কার নয় আমার কাছে, একটু ভেঙে বলবে? আর প্রাণ হারাচ্ছে কিভাবে? খাওয়া শেষ করে হাত ধুয়ে এলো সমর।
আমিও হাত ধুয়ে আসলে এক ঘটি জল আমার দিকে এগিয়ে দিয়ে সে বলল, এ ব্যাপারে আমি কেন, গাঁয়ের কেউই নিশ্চিত কিছু বলতে পারবে না। তবে প্রথম মৃত্যু ঘটে ময়রা বাড়ির ছোট ছেলেটার। সবে 20 পেরিয়েছিল, সদ্য যৌবন প্রাপ্ত। একদিন সকালে ঝিলের জলে ভেসে থাকতে দেখা যায় ওর শরীরটা একেবারে ফুলে ঢোল হয়ে গিয়েছিল। গ্রামের কিছু লোক ওই পুকুর থেকে মাছ ধরে হাটে বিক্রি করত। তারাই প্রথম ছেলেটার দেহ আবিষ্কার করে। ছেলেটার বাড়ির সবাই তো রীতিমতো আশ্চর্য হয়ে যায় যে গতকাল রাতে সবার সাথে হাসি মুখে কথা বলে শুতে গেল, এক রাতে এমন কি হলো যে এভাবে তার দেহটা পুকুরে ভাসতে দেখা গেল। থানার দারোগাবাবু জানান, অনাকাঙ্ক্ষিত কিছু দেখে প্রচণ্ড ভয়ে সে হৃদরোগে মারা গেছে। তবে ছেলেটার দেহে বিন্দুমাত্র রক্ত না থাকার কারণ কি ছিল, সেই প্রশ্ন দারোগাবাবুর মনেও চলছিল। আমি চুপচাপ কথাগুলো শুনছিলাম, কি এমন হতে পারে। তারপর জিজ্ঞাসা করলাম, এরপর? হ্যাঁ? অন্যমনস্ক থাকা সমর আমার কথায় যেন একটু চমকে উঠল। তারপর বলল, ও হ্যাঁ, এরপর আরও একটি হত্যা ঘটে। তার রক্তশূন্য নিথর মৃতদেহটা উদ্ধার হয় গাঁয়ের একদম শেষ প্রান্তে, একটা ছোটোখাটো জলা জঙ্গল আছে না, তার ভেতরে একটা পরিত্যক্ত কুয়ার পাশ থেকে। একই রকমভাবে মৃত্যু, ফ্যাকাশে হয়ে যাওয়া রক্তশূন্য শরীর, তবে মৃত্যু ওই হৃদরোগেই। ছেলেটা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছিল আর পাশের গ্রামে টিউশনির ব্যাচ পড়াতো, তাই কখনো সখনো ফিরতে দেরি হতো তার। সেদিনও বোধহয় ফিরতে রাত হয়ে গিয়েছিল। অপরদিকে মাঝরাত হওয়ার পরও যখন ছেলেটা বাড়ি ফিরল না, তখন তার বাবা পরিবারের বাকি সদস্যদের নিয়ে ছেলেটাকে বাইরে খুঁজতে যায়। তন্ন তন্ন করে গ্রাম খোঁজার পরেও কোনো সুরাহা মিলল না। এমনকি ছেলেটার কাকা গিয়ে পাশের গ্রামের সেই বাড়িতেও খোঁজ নেয় যেখানে পড়াতে যেত সে। খবর মেলে অনেক আগেই ছেলেটি নাকি চলে গিয়েছিল। এরপর থানায় খবর দেওয়া হলো। অতঃপর গ্রামের এক চৌকিদার উদ্ধার করে সেই ছেলেটার মৃতদেহ। বেশি বয়সও ছিল না, ওই আনুমানিক 21-22, একদম ঝকঝকে একটা তরুণ। আমি নীরবে শুনছিলাম সমরের কথা। পুনরায় সে বলল, এরপর যার মৃতদেহ উদ্ধার হলো তাকে দেখে তো আমরা রীতিমতো বাকরোহিত হয়ে গিয়েছিলাম। সে আর কেউ নয়, আমাদের থানার নতুন দারোগাবাবু, যিনি ওই মৃত্যুগুলোর তদন্ত করছিলেন। অল্প বয়সী সুঠাম চেহারার তরুণ ছিলেন। ওনার ওভাবে মৃত্যু সত্যিই অকল্পনীয় ছিল। তারপর এর কোনো সমাধান হলো? না, তবে পরপর 3টি মৃত্যুর ঘটনার পর গ্রামবাসীরা জমিদারবাবুর মেয়ে সুমিতাকে সন্দেহ করতে শুরু করল। আসলে দারোগাবাবুর মৃতদেহর পাশে একটা হীরের লকেট পাওয়া যায়, যা সুমিতার গলায় থাকত। ওটা ওর মায়ের স্মৃতি ছিল। গ্রামবাসীদের মনে হলো 200 বছর আগের রাজবাড়িতে বন্দি সেই রক্ত পিশাচিনী সুমিতার শরীরেই বাসা বেঁধেছে। কারণ প্রথম ঘটনার কিছু সময় আগে সুমিতাকে ওই রাজবাড়িতে অজ্ঞানরত অবস্থায় খুঁজে পাওয়া যায়। 17 বছর হলেও মেয়েটার মস্তিষ্ক এখনও শিশুসুলভ। আমরা সবাই নিশ্চিত হয়তো ওই রাজবাড়ির প্রবেশদ্বার খুলে সে ওই বন্দি রক্ত পিশাচিনীকে মুক্ত করে দিয়েছে, আর সেই পিশাচিনী হয়তো নিজের শিকার খোঁজার জন্য ওর শরীরেই বাসা বেঁধেছে। তাছাড়া ওদের বাড়ির মালি বলেছিল, রাজবাড়ি থেকে আসার পর কেমন যেন উদাস আর গম্ভীর থাকতে শুরু করেছিল সুমিতা। মাঝে মধ্যে প্রচণ্ড জেদি আর হিংস্র হয়ে উঠত, আবার কখনো চুপচাপ। একবার মাঝরাতে জমিদার বাড়ির পরিচারিকাকে গলা টিপে মারার চেষ্টা করেছিল। তারপর থেকে জমিদার বাবু নিজে সুমিতাকে ঘরবন্দি করে রাখতেন। ওনার দ্বিতীয় স্ত্রীর কথাও শুনতেন না। আর এরপর আরও কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় সেখানে। কটা দিন ধরে গ্রামের একটা ছাগলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জমিদার বাড়ির পরিচারিকা সুমিতার ঘরে সেই ছাগলটির মৃতদেহ উদ্ধার করে। মাটিতে রক্ত,
ছাগলের মুন্ডহীন দেহটা একদিকে পড়েছিল আর দেহহীন মুন্ডটা আর একদিকে ছিল সুমিতার হাতে। টপ টপ করে রক্ত ঝরছিল সেখানে, আর সে জুলজুল করে চেয়েছিল পরিচারিকাটির দিকে। ভীষণ চিৎকার জুড়ে দিল পরিচারিকাটি। তারপর আমরা সকলেই নিশ্চিত হয়েছিলাম কোনো না কোনো অশুভ শক্তির প্রকোপ ঘটেছে ওই মেয়েটার উপর। এরপর তো ওঝা ডেকে ঝাড়া হয় সুমিতাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপরেও আবারও একটা রক্তশূন্য নিথর দেহ পাওয়া গেল গ্রামের কাছের জঙ্গলটায়। আচ্ছা, মৃতদেহগুলো কোথায় পাওয়া যেত? ওই দিকের পুকুর ঘাটের কাছে, নয়তো তার সামনাসামনি জলা জঙ্গলটায়। একটা পরিত্যক্ত কুয়া আছে তার কাছে। গ্রামবাসীরা বলে সুমিতা ওই রাজবাড়ির প্রবেশদ্বার খুলে সেই রক্ত পিশাচিনীকে মুক্ত করে দিয়েছে। এখন সেই পিশাচিনী ওকে বশ করেই গ্রামে তাণ্ডব চালাচ্ছে। কতজনের মৃত্যু ঘটেছে গ্রামে? মোট 5 জন। দাশু মরতে মরতে বেঁচেছে, নয়তো 6 জন হতো। শেষ গতকালের আগের দিন একজনের মৃত্যু ঘটেছে। এইবার তো ক্ষিপ্র গ্রামবাসী সোজা জমিদার বাড়িতে চড়াও হয়েছিল। সুমিতাকে প্রাণেই মেরে ফেলতো, কিন্তু ছোট গিন্নি বাধা দেন। সুমিতাকে ঠিক করে তোলার দায়িত্ব তিনি নিজের হাতে তুলে নেন। জমিদারবাবু কুল পুরোহিতকেও ডেকেছিলেন সুমিতাকে কিভাবে ওই পিশাচিনীর কবল থেকে মুক্ত করা যায় তা নিয়ে আলোচনা করতে। আগামী পূর্ণিমার মধ্যেই যা করার করতে হবে। যে আপাতত গ্রামবাসীর জোড়াজোড়িতে ওকে জমিদার বাড়ির কালকুঠুরিতেই বন্দি করে রাখা হয়েছে। আচ্ছা, ছোট গিন্নি মানে? হ্যাঁ, জমিদারবাবুর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী তো অনেকদিন আগে মারা যান। আসলে জমিদারবাবু সুন্দরের পূজারী। প্রথম স্ত্রীকে ওনার বাবা পছন্দ করে ছেলের বউ করে এনেছিলেন। জমিদারবাবুর মোটেও তাকে পছন্দ ছিল না, যথেষ্ট তুচ্ছ তাচ্ছিল্য করতেন তাকে, যে কারণে ভীষণ বিষণ্ণ থাকতেন বড় গিন্নি। এমনকি এই দুশ্চিন্তায় ধীরে ধীরে শরীর ভাঙতেও থাকে ওনার। আর তারপর একদিন মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি। তারপর থেকে ছোট্ট সুমিতা দাইমার কাছেই মানুষ হচ্ছিল। মেয়েটা আর 5টা স্বাভাবিক মেয়েদের মতো তো না, তাই সেই কারণেই জমিদারবাবু ওকে বিশেষ গুরুত্ব দেন না। তবে ছোট গিন্নি ভালোবাসতেন সুমিতাকে। জমিদারবাবুর দ্বিতীয় বিয়ে কবে হয়? কিছু বছর আগে কোনো এক গ্রামে কাজের সূত্রে গিয়ে ছোট গিন্নিকে পছন্দ হয়ে যায় জমিদারবাবুর। চাষি ঘরের মেয়ে হওয়ার সত্ত্বেও তার রূপে মোহিত হয়ে যায় জমিদারবাবু। তাকে বিয়ে করে বাড়িতে আনেন। একটি ছেলেও হয় তাদের। তবে সুমিতাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন তিনি। গ্রামবাসীরা জমিদারবাবুর গাম্ভীর্য আর তার কথার ভয়ে সুমিতার ভেতরকার অশুভ শক্তির কথা নিয়ে কিছু বিশেষ বলছে না ঠিকই, তবে ধৈর্যের একটা বাদ তো সবারই আছে বলুন। তার আগেই যা করার করতে বলা হয়েছে জমিদারবাবুকে। অবশেষে তিনি পুরোহিত মশাইকে দায়িত্ব দিয়েছেন সুমিতাকে ঠিক করার জন্য। উনি জমিদার বাড়ির কুল পুরোহিত। সুমিতার জন্য যা করতে হয় পুরোহিত মশাই করুক। জমিদারবাবু ওনার সাথে আছে। সমর চুপ করল। যাই হোক, আমার কেন জানি না ঘটনাটা বেশ অদ্ভুত লাগলো। সেই সাথে একটা রহস্যের গন্ধও পেলাম তার থেকে। কয়েক মুহূর্ত কিছু একটা চিন্তা করে বললাম, বেছে বেছে অবিবাহিত অল্প বয়সী যুবক, কি যুক্তি এর? সমর হাত নেড়ে জানালো, জানি না, তবে গ্রামের পুরোহিত মশাই মানে জমিদার বাড়ির কুল পুরোহিত এ গ্রামের অনেক রহস্যই জানেন। অনেক। আপনি একবার ওনার সাথে গিয়ে দেখা করতে পারেন। আমি কিছু বললাম না। সমর নিজের কাজে চলে গেল। পরের দিন সকাল সকালই রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। পুরনো শ্বেত পাথরের বাঁধানো শিব মূর্তি। অপূর্ব এক জ্যোতিবিন্যাস ঘটাচ্ছে মূর্তিটি, তবে কেবল একটি স্থান ব্যতীত না, কয়েকটি। মূর্তিটি স্থানে স্থানে আশ্চর্যভাবে কালো দাগ ধরেছে, বা বলা ভালো অন্ধকার লিপ্ত হয়েছে সেখানে। ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এমন সময় পেছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলাম। আপনি কে সাধু বাবা? কোনো কাজে এসেছেন বুঝি? আমি দেখলাম মন্দিরের প্রবেশদ্বারের নিকট পুরোহিত মশাই দাঁড়িয়ে।
অবাক চোখে তিনি আমাকেই দেখছেন। আমি মৃদু হেসে নিজের পরিচয় দিতেই তিনি বললেন, ও হ্যাঁ হ্যাঁ, সমর কাজে যাওয়ার পথে আমাকে বলে গেছিল যে আপনি দেখা করতে আসবেন। আমি আসলে একটু ফুল তুলতে গেছিলাম, মহাদেবকে নিবেদন করব বলে। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আমি বসবো ঠিকই, তবে মূর্তির অঙ্গে থাকা ওই কালিমা আমার মনকে বড় অস্থির করছিল। জিজ্ঞেস করলাম, মূর্তির অঙ্গে এরকম গাঢ় কালিমার অর্থ কি পুরোহিত মশাই? পুরোহিত মশাই একবার বিগ্রহের দিকে দৃষ্টি নিক্ষেপ করে পুনরায় উদাস মনে ফুলের সাজি থেকে ফুলগুলো গর্ভগৃহের অন্দরে রাখতে গেলেন। আমি চুপচাপ বিগ্রহের সামনে বসে রয়েছি। তিনি ধীর পায়ে এসে বললেন, এর অর্থ এই গ্রামে অভিশাপ নেমেছে। ভয়ঙ্কর প্রলয় শুরু হতে চলেছে এ গ্রামে। আমি কিছু একটা চিন্তা করে জিজ্ঞেস করলাম, এই গ্রামের কিছু অতীত আছে তাই না? আজ থেকে প্রায় 200 বছর আগে এই গ্রামের শেষ রাজা জয়প্রকাশের 2টি স্ত্রী ছিলেন, কৌশাম্বী আর রম্ভা। আসলে অল্প বয়সী রম্ভার অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে বছর 55 জয়প্রকাশ তাকে বিয়ে করেছিলেন। ব্যাপারটা প্রথম থেকেই ভালো চোখে নেননি মধ্যবয়স্কা কৌশাম্বী। এরপর রম্ভা গর্ভবতী হলে কৌশাম্বীর রাগ আর ঈর্ষা সপ্তমে চড়ল। বাপের বাড়ির কোনো এক তান্ত্রিকের সহায়তায় শয়তানের পুজো শুরু করলেন তিনি। উদ্দেশ্য ছিল রূপ এবং যৌবন লাভ। তাছাড়া তিনি তখন ছোট রানী রম্ভার সাথে গ্রামে যেতেন, সবাই ঘুরে আর তাছাড়া তিনি যখন ছোট রানী রম্ভার সাথে গ্রামে যেতেন, সবাই ঘুরে ঘুরে রম্ভাকেই দেখত। কৌশাম্বীর প্রতি কারোর নজর থাকত না। এইসব ওনার মনে চরম ঈর্ষার সৃষ্টি করে। রূপ আর সৌন্দর্য পাওয়াটা যেন ওনার প্রধান লক্ষ্য হয়ে ওঠে। তিনি ওই তান্ত্রিকের শরণাপন্ন হয়ে মেতে ওঠেন এক ভয়ঙ্কর খেলায়। পিশাচ সিদ্ধ সে তান্ত্রিক ভয়ঙ্কর তন্ত্রবিদ ছিলেন। কৌশাম্বীকে তিনি পরিষ্কার জানিয়েছিলেন, পূজা সুসম্পন্ন হলে এই শয়তান ওনার মনস্কামনা পূর্ণ করবে, রূপ যৌবন সব দেবে, তবে প্রতি পূর্ণিমার রাতে রক্ত দিতে হবে শয়তানকে, মানুষের রক্ত, যেভাবে হোক যেমন করে হোক। আর না পারলে ওই পূর্ণিমার রাতের জন্য নিজের শরীরটা শয়তানকে প্রদান করতে হবে, হয়ে উঠতে হবে তার জন্যে রক্তচোষা পিশাচিনী। বাকি কাজ শয়তান নিজেই করে নেবে। তবে পূর্ণিমা শেষ হলে কৌশাম্বী পুনরায় ফিরে যেতে পারবেন তার নিজের চেহারায়, নিজ অস্তিত্বে। কৌশাম্বী রাজি হয়ে গেলেন রাজার আকর্ষণ পেতে। গ্রামবাসীর মাঝে সর্বে সর্বা হয়ে উঠতে তিনি যে কোনো ঝুঁকি নিতে রাজি ছিলেন। এরপর বেশ কিছু মাস অতিবাহিত হয়। ধীরে ধীরে কৌশাম্বীর চেহারায় আর রূপে অস্বাভাবিক অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করা যায়। ধীরে ধীরে ওনার বয়স যেন কমতে শুরু করে, আর রূপের ঝলক ও জেল্লা বাড়তে থাকে। আর বিপরীত দিকে রম্ভার সৌন্দর্যে ভাঁটা পড়তে শুরু করে। লাবণ্য হারিয়ে কেমন যেন চেহারায় একটা শুষ্কতার ছাপ পড়তে শুরু করেছিল। এদিকে হঠাৎ করেই রাজা জয়প্রকাশ আকৃষ্ট হতে থাকলেন কৌশাম্বীর প্রতি, যত্ন নিতে লাগলেন তার। তবে আসল সমস্যা শুরু হলো যখন গ্রাম থেকে একটি করে অল্প বয়সী অবিবাহিত যুবক নিখোঁজ হতে শুরু করল, আর তাদের রক্তশূন্য নিথর দেহ পাওয়া যেতে লাগলো গ্রামেরই বুকে। বিষয়টা রাজ দরবারে পৌঁছালো। তবে রাজা এর তদন্ত প্রকাশ্যে করলেও নিজের গুপ্তচর দ্বারা গোপনেও একটি তদন্ত শুরু করলেন। এবং তখনই উঠে এলো একটি ভয়ঙ্কর সত্যি, কৌশাম্বীর গোপন রহস্য। ইতিমধ্যেই রম্ভা শারীরিকভাবে ভেঙে পড়ে শয্যাশায়ী হয়ে পড়েছিল। জয়প্রকাশও প্রচণ্ড দুশ্চিন্তার মাঝে ছিলেন। কিন্তু কৌশাম্বীর আসল সত্যিটা যখন ওনার সামনে প্রকাশ পায়, তখন যেন ওনার মাথায় আকাশ ভেঙে পড়ে। নিজের স্বার্থে এত নিচে নামতে পারেন তিনি,
এমনটা জয়প্রকাশ কল্পনাও করতে পারেননি। এদিকে কৌশাম্বীর প্রতি গ্রামবাসীও ক্ষিপ্ত ছিল। প্রকাশ্য রাস্তায় কৌশাম্বীকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা বট গাছের সাথে বেঁধে দিয়েছিল গ্রামের মেয়ে বউরা। তারপর অকথ্য মারধর করে জীবন্তই জ্বালিয়ে দেওয়া হয়েছিল কৌশাম্বীকে। আর যারা জ্বালিয়েছিল তাদের কেউ ছিল সেই মৃত যুবকদের মা, তো কেউ ছিল দিদি। রাজা জয়প্রকাশও সেদিন কিচ্ছুটি বলতে পারেননি, কিন্তু তখন কৌশাম্বী অভিশাপ দিয়েছিলেন যে তিনি ফিরে আসবেন আর বাঁচতে দেবেন না গ্রামের আগাম প্রজন্মকে। রক্তশূন্য নিথর চেহারায় পরিণত করে দেবেন এই গ্রামকে। এই অভিশাপে জয়প্রকাশ কিছুটা ভীত হয়ে ওই রাজবাড়িটি এক অভিজ্ঞ তান্ত্রিক দ্বারা বেঁধে দিয়েছিলেন। অনেক পুজো পাঠ করে বন্ধ করে দেওয়া হয়েছিল বাড়ির প্রবেশদ্বার। তারপর জয়প্রকাশ গ্রামের পশ্চিম প্রান্তে একটি মহল তৈরি করে রাজপাট সেখানে স্থানান্তরিত করেন। বর্তমানে যে মহলটি এখন জমিদার বাড়ি, এককালে ওটাই ছিল রাজা জয়প্রকাশের মহল। তারপর ধীরে ধীরে পুরনো রাজবাড়ির দিকে যাওয়া বন্ধ হয়ে গেল। আগে নাকি নারী কান্নার আওয়াজ পাওয়া যেত ওদিকে গেলে। তবে বর্তমানকালে সেসব আর কেউ বিশ্বাস করত না। তবে দীর্ঘদিন ধরে ওদিকটায় না যাওয়ার কারণে ওদিকে না যাওয়াটা একটা প্রচলিত রীতির মতো হয়ে গেছিল। ধীরে ধীরে জলা জঙ্গল ঘিরে ধরল রাজবাড়িকে। ওখানকার পুকুর ঘাটটাতেও শ্যাওলা জমতে লাগলো। অব্যবহৃত হয়ে উঠল তা। পানা পুকুরে ভরে উঠল পুকুরটা। হয়তো তবে সুমিতাকে দেখে আমার অসুস্থ মনে হয়েছিল, পিশাচিনী নয়। তা সত্ত্বেও আমি এক তান্ত্রিক বাবাকে আমন্ত্রণ জানিয়েছি এ গ্রামে। তিনি খ্যাতনামা তন্ত্রবিদ। তিনি হয়তো সুমিতাকে সুস্থ করতে পারেন। আর আগামী পূর্ণিমার আগেই ওনার আসার কথা। গ্রামবাসীকে এই বলেই থামিয়ে রেখেছি আমি, নয়তো জমিদার বাবুর মুখের ওপর গ্রামবাসীরা হয়তো কিছু বলতে সাহস পায় না। কিন্তু কতদিন আর সহ্য করে চুপ করে থাকবে তারা? না, যা করার আমাকে শীঘ্রই করতে হবে। তার মানে প্রতি পূর্ণিমার রাতে ওই পিশাচিনী প্রথমে সম্ভোগ করে যুবকদের, তারপর তাদের শরীরের রক্ত চুষে হত্যা করে। কিন্তু পূর্ণিমার রাতই কেন? কারণ ওই শয়তানের শর্ত অনুযায়ী একটি বিশেষ তিথিতেই রক্তপান সম্ভব, আর তা হল সেই পূর্ণিমার তিথি। আর আজও সেভাবেই সেই তিথিতেই হত্যাগুলো চলছিল। গ্রামবাসীর মতে সুমিতা ওই রাজবাড়ির দরজা খোলার কারণেই ওই পিশাচিনী মুক্ত হয়ে যায় আর তাণ্ডব শুরু করে এতগুলো বছর পর এই গ্রামের বুকে। আমার কপালে ভাঁজ পড়ল। বললাম, সুমিতাকে ওখানে কিভাবে পাওয়া যায়? অজ্ঞানরত অবস্থায়। তারপর থেকেই তো অদ্ভুত আচরণ শুরু করে মেয়েটা। কিন্তু আমার কেন জানি মনে হয় সুমিতা পিশাচিনী নয়, সে কেবলই অসুস্থ। সে পিশাচিনী হয়তো এখনো দাপিয়ে বেড়াচ্ছে গ্রামের বুকে। সে পিশাচিনী ভয়ঙ্কর, ভয়াবহ তার রূপ। আমি চোখ সরু করলাম। বললাম, আপনি সেই পিশাচিনীকে দেখেছেন? মানে? পুরোহিত মশাইকে একটু ইতস্তত করতে দেখে আমি বললাম, আপনি কিছু একটা লুকোচ্ছেন, তাই না? একটা কথা বলি, তবে আপনি যদি সত্যিটা আমার সামনে খুলে বলেন তাহলে হয়তো আপনাকে আমি সাহায্য করতে পারি, রক্ষা করতে পারি এই গ্রামকে এই অজানা অভিশাপের হাত থেকে। পুরোহিত মশাই যেন হাতে চাঁদ পেলেন, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, কি পারবেন সাধু বাবা? পারবেন এই গ্রামকে হত্যালীলা থেকে বাঁচাতে? শুনুন, তবে আমি বলছি, শুনুন। সেদিন মন্দিরের পুজো সেরে সব গুছিয়ে গাছিয়ে বেরোতে একটু দেরি হয়ে যায় আমার। তাও প্রায় রাত 11টা বাজে তখন। আর এখন সন্ধে 7টা বাজলেই মোটামুটি সবাই ঘরের দরজা দিয়ে দেয়। বাজার হাট ফাঁকা হয়ে যায়। দোকানিরা ঝাঁপি ফেলে নিজের ঘরে ফিরতে উদ্যত হয়। কাজেই রাত 11টা মানে জনশূন্য রাস্তাঘাটই বলা যায়। আমি মন্দিরে তালা দিয়ে বেরিয়ে এলাম বাইরে। থমথমে চারদিক।
যেন অদ্ভুত এক নীরবতা বিরাজ করছে। সনসন করে বইছে ঠান্ডা বাতাস। দূরের জঙ্গলের গভীর থেকে ডাক শোনা যাচ্ছিল কোনো নিশাচর প্রাণীর। হঠাৎ হঠাৎ আমার আকাশের দিকে চোখ গেল। পূর্ণিমার গোল চাঁদ যেন হাসছে। তার রূপলি জ্যোৎস্নায় ভাসছিল সমগ্র বিশ্ব চরাচর। মন্দিরের ঠিক উল্টো পাশেই পুকুর ঘাট, আর তার পাশ দিয়ে ঘেরা রয়েছে একটি জলা জঙ্গল। সে জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর পথ এগোলেই দৃশ্যমান বহু বছরের পুরনো এই গ্রামের পরিত্যক্ত সেই রাজবাড়িটা, যার অতীত আজও এই গ্রামের ইতিহাসের পাতায় জীবন্ত। আমি চাবিটা কোঁচরে গুঁজে হ্যারিকেনটা সবে হাতে নিয়েছি, হঠাৎই গ্রামের মুচি বাড়ির ছেলে দাশুকে পুকুর ঘাটের দিকে এগোতে দেখলাম। কেমন যেন মরা চাহনি, মেরুদণ্ড সোজা রেখে কেমন যেন শক্ত হয়ে লম্বা লম্বা পা ফেলে হাঁটছিল সে। আমি একবার ডাকলাম, কিন্তু কোনো সাড়াই পেলাম না। এর আগে দুটো মৃত্যু ঘটে গেছে, কাজে আমার মনের মাঝে একটু 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 ভয় ভয় করে উঠল। অজানা একটা আশঙ্কা উঁকি দিল সেখানে। বাধ্য হয়েই আমি দাশুর পিছু নিলাম। ছেলেটার চেহারায় যেন কেমন একটা অদ্ভুত ভাব ফুটে উঠছিল। মনে হচ্ছিল কোনো কিছুর লক্ষ্যে মন্ত্রমুগ্ধের মতো এগোচ্ছিল সে, কিন্তু কোথায় তা বুঝতে পারলাম না। দাশুকে অনুসরণ করে পুকুর ঘাটের দিকে এগিয়ে এলাম। আশপাশটা নিঝুম নিস্তব্ধ। এদিকটায় ঝিঝি পোকার ডাক পর্যন্ত শোনা যায় না, একেবারেই নীরব, কারণ এদিকের পুকুরটা তেমন কেউ ব্যবহার করে না, আর তার পাশ দিয়ে তো জঙ্গল শুরু, কাজেই কারোর আসা যাওয়া এদিকে প্রায় নেই বললেই চলে। আমি দাশুকে অনুসরণ করতে করতে ওর ব্যাপারেই চিন্তা করছি। এমন সময় হঠাৎই ছেলেটা চোখের আড়াল হয়ে গেল। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। জানেন কোথায় চলে গেল নিমেষে? জঙ্গলের ভেতর। গুটি গুটি পায়ে নিকশ কালো জঙ্গলের অন্দরে প্রবেশ করলাম, আর প্রবেশ করা মাত্রই আমার হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। মনে হলো যেন কোনো ঋণাত্মক শক্তির গণ্ডির ভেতরে প্রবেশ করার কারণে শুভ শক্তি স্তব্ধ হয়ে গেল। তাও আমি সতর্কভাবে কয়েক পা এগিয়ে গেলাম, কিন্তু সেই অদ্ভুত দৃশ্য দেখার জন্যে আমি তখনও প্রস্তুত ছিলাম না। জঙ্গলের ঠিক মাঝখান বরাবর যেখানে পরিত্যক্ত কুয়োটা রয়েছে, সেখানেই বছর 22-এর দাশুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পূর্ণিমার আলোয় স্পষ্ট হয়ে উঠেছে আশপাশটা। একটা গাছের পিছনে আড়াল থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম আমি। এত রাতে ছেলেটা ওই জঙ্গলে কেন এলো আমার সেটাই বোধগম্য হলো না। চুপচাপ দাঁড়িয়ে সেই কথাই ভাবছি। এমন সময় চোখ তুলতেই স্তব্ধ হয়ে গেল আমার দৃষ্টি। দাশুর ঠিক সম্মুখেই দেখতে পেলাম লাল শাড়ি পরিহিতা একটি নারীকে। নারী বলতে সে কোনো সাধারণ নারী ছিল না, এক অপরূপা সুন্দরী, যার সৌন্দর্য বর্ণনা করা আমার পক্ষে সম্ভব নয়। শরীরে শাড়ি জড়ানো থাকা সত্ত্বেও স্পষ্ট পরিস্ফুট হয়ে উঠেছিল সে নারীর উদ্বিগ্ন যৌবন। সুস্তনী মোহময় চেহারা, এক ঢাল লম্বা ঘন কেশ ও রাশি, ফুলের পাপড়ির মতো কোমল ঠোঁট, হরিণী নয়ন যুগল আর উজ্জ্বল কোমল ত্বক। এক পা করে সে এগিয়ে আসতে লাগলো দাশুর নিকট। সেই নারীর নূপুরের শব্দে তখন আমিও মোহিত হতে লাগলাম। দাশুর দিকে দৃষ্টি গেল, সেও মগ্ন সেই নারীর রূপে আর যৌবনে। এরপর সেই নারী দাশুর গালে হাত রেখে তাকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিতে থাকলো। কতক্ষণ অতিবাহিত হয়েছে জানি না। আমি সে দৃশ্য দেখতে দেখতে একটি ঘোরের মধ্যে চলে গেছিলাম। আচমকা একটা মাংস পচা বোঁটকা গন্ধ তীব্রভাবে এসে ঠেকলো আমার নাকে। দেখলাম দাশুর বিবস্ত্র শরীরটা মাটিতে পড়ে রয়েছে, আর ওর ওপরে চেপে বসেছে সেই সুন্দরী নারীটি। কিন্তু এ কি? আমি দেখলাম সেই অতীব সুন্দরী নারীটি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছিল একটি পিশাচিনীতে। তার নগ্ন প্রবল আকর্ষণীয় নারী দেহটি
একটু একটু করে বদলে যেতে লাগলো ভয়ঙ্কর পৈশাচিক অবয়বে। তার সারা দেহ বন বিড়ালের মতো রোমশ হয়ে উঠছিল। মুখের দু কস থেকে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। রোমশ হাত দুটোর আঙুলগুলোয় স্পষ্ট দৃশ্যমান ছিল বড় বড় ধারালো নখ, আর সবুজ হয়ে জ্বলতে থাকা দু চোখে মিশেছিল আদিম হিংস্রতা। জটা ধরা বিশাল কেশ বিন্যাস হাওয়ায় উড়তে লাগলো সেই পিশাচিনীর। এই দৃশ্য দেখে আমি আর দাঁড়িয়ে থাকবার মানসিকতায় ছিলাম না। আচম্বিত দেখি সেই ভয়ঙ্কর পিশাচিনীর দুপাশের বিশালাকার দাঁত একটু একটু করে এগোতে লাগলো দাশুর ঘাড়ের কাছে। আমি আর কাল বিলম্ব না করে চিৎকার করে গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এগিয়ে গেলাম দাশুর দিকে। তারপর হাতে থাকা ছোট্ট ঘটের মন্ত্রপুত পবিত্র জল, যা পুজোর কাজে ব্যবহার করি, তা ছিটিয়ে দিতে লাগলাম দাশুর দিকে, ওই পিশাচিনীর দিকে। এমতাবস্থায় সেই পিশাচিনী আর সেখানে থাকতে পারল না। বিকট কান ফাটা চিৎকার করতে করতে 4 হাত পা দাঁড়াই কিছুটা সরীসৃপের মতো বুকে হেঁটে দ্রুত এগিয়ে গেল জঙ্গলের গভীরে রাজবাড়ির দিকে। মনে হয় পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেছিল। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ লাল হয়ে উঠেছে। তারপর এক ঝলক রাজবাড়িটার দিকে তাকালাম। অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়েছিল বাড়িটা। এরূপ ভয়ালো ভয়ঙ্কর ওই পিশাচিনীর সাক্ষাতের পর আমি কি করব বুঝতে পারছিলাম না। দাশুর নগ্ন দেহ দেখে বুঝলাম ওই পিশাচিনী সম্ভোগ করেছে তাকে। এর পরিণাম কি হবে তা জানতাম না। এরপর গ্রামবাসীদের সহায়তায় দাশুকে ফিরিয়ে আনলাম তার বাড়ি। কিন্তু এরপর থেকেই ছেলেটা কেমন যেন পাগলের মতো হয়ে গেল। সারাক্ষণ নূপুরের শব্দ পায় আর মুখে বলে কি অপূর্ব সেই নূপুরের ধ্বনি। আসলে বুঝলাম ওই পিশাচিনীর থেকে প্রাণে বেঁচে গেলেও ওই সম্ভোগ হেতু ছেলেটার মস্তিষ্ক বিনষ্ট হয়েছে। আমি গভীর মনোযোগে সবটা শুনছিলাম। বললাম, তার মানে কোনো সাধারণ পিশাচিনী নয়, তন্ত্র সাধনার দ্বারা শ্রেষ্ঠ ভয়ঙ্কর রক্ত পিশাচিনী। পিশাচিনীকে যে আমি দেখেছি তা আমি গ্রামবাসীদের কাউকে জানাইনি, না হলে তারা প্রচণ্ড ভয় পেয়ে যাবে। আসলে অনেক অসুস্থ মানুষও তো গ্রামে আছে। এমনিতেই একের পর এক রক্তশূন্য প্রাণহীন নিস্তেজ দেহ দেখে সবাই ভীত সন্ত্রস্ত ছিল। তার উপরে এই ঘটনার কথা বললে, যাই হোক, আমি পরোক্ষভাবে যদিও সবাইকে জানালাম যে গ্রামে অভিশাপের ছায়া নেমেছে। জীবিত থাকতে হলে রাতে বাইরে বেরোনো যাবে না, বিশেষত পূর্ণিমার রাতে। তা সত্ত্বেও যে কিভাবে মৃত্যুগুলো হতে লাগলো। নূপুরের ধ্বনি দ্বারা মোহাচ্ছন্নতা করার মাধ্যমে। আমার কথায় অবাক হয়ে পুরোহিত মশাই আমার দিকে তাকালেন। আমি তখনও চিন্তিত কণ্ঠে বলে চলেছি, তার মানে এই রক্তপিশাচিনী সবাইকে হত্যা করে না, বেছে বেছে অবিবাহিত তরুণদের করে। কিন্তু এর রহস্য কি? কোথায় আর কার সাথে জড়িত? পিশাচিনী রক্ত চুষছে প্রতি পূর্ণিমার রাতে, তার মানে সেই তন্ত্রের সুফল কেউ না কেউ তো ভোগ করছে। ফল ভোগ না করলে তন্ত্র কাজ করত না, আর পূর্ণিমার রাতে হত্যাও ঘটত না। সুমিতার কথা শুনে মনে হয় না সে বহু প্রাচীন ওই তন্ত্রের কোনো সুফল ভোগ করছে বলে। তাহলে কে তন্ত্রের সুফল ভোগ করার দ্বারা শয়তানকে জাগ্রত করছে? পিশাচিনীর দ্বারা হত্যালীলা শুরু করেছে প্রতি পূর্ণিমার রাতে। এর উত্তর তো তান্ত্রিক বাবাই দিতে পারবেন, কিন্তু যতক্ষণ না তিনি আসছেন, বলি কি, আপনি একবার চলুন না, ওই জমিদার বাড়ি দেখে আসবেন। এমনিতেও সুমিতাকে দেখতে আজ আমার যাবার কথা। আসুন। আমি গম্ভীর মুখে পুরোহিত মশাইয়ের সাথে রওনা দিলাম জমিদার বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমার বুকের ভেতরে শীতল স্রোত বয়ে গেল। অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল আমার। অশুভ সংকেত তো বটেই, ঘোর অশুভ সংকেত পাচ্ছিলাম আমি। এ কোন কাল শক্তির সম্মুখীন হতে চলেছি আমি? জমিদারবাবু করজোড়ে আমাদের প্রণাম করলেন। ওনার মুখের শুকনো অভিব্যক্তি দেখে পরিষ্কার বুঝলাম মেয়ের জন্য তিনি চিন্তিত, অর্থাৎ মেয়েকে ভালোবাসেন। এরপর পুরোহিত মশাইয়ের সাথে সুমিতার ঘরে এলাম। আমাদের দেখতেই মেয়েটা বিছানা ছেড়ে নেমে দ্রুত আলমারির পিছনে লুকোলো।
পুরোহিত মশাই, আমি আজ ঝাড়ফুঁক করবো না। ওরা খুব জোরে জোরে মারে আমাকে, আমার খুব কষ্ট হয়। আমি আজ ঝাড়ফুঁক করবেন না। এত নিষ্পাপ কণ্ঠস্বর শুনে আমার বুকের ভেতরটাও কেঁপে উঠল। আমি ধীর পায়ে এগিয়ে এলাম সুমিতার কাছে, হাত বাড়িয়ে বললাম, কেউ কিচ্ছু করবে না মা, কেউ কিচ্ছু করবে না, আমি ওসব করি না, আমাকে ভয় পেও না। আমার কথা শুনে সুমিতার কি মনে হতে সে আমার হাতের ওপর হাত রাখল। হঠাৎই আমার চোখের সামনে কিছু দৃশ্য ফুটে উঠল, যে দৃশ্য ঘটনার সত্যতায় একটা মোড় নিতে সক্ষম। সুমিতার হাত ছেড়ে আমি পুরোহিত মশাইয়ের সাথে বেরিয়ে এলাম। এমন সময় মুখোমুখি হলাম এক তরুণীর। তরুণী নাকি বিবাহিত নারী বয়সের দ্বিধায় তা বোঝা দায়। পরনে দামি লাল শাড়ি, কোমর চাপানো লম্বা চুল, গায়ে প্রচুর গয়না, কপালে বড় লাল টিপ, আর সৌন্দর্য একেবারে পূর্ণিমার অকপট শ্বেত শুভ্র জ্যোৎস্নার মতো উজ্জ্বল, লাস্যময়ী। আমাকে দেখি মহিলা কিছুটা অবাক হলে জমিদার বাবু বললেন, উনি পুরোহিত মশাইয়ের সাথে এসেছেন। আর সাধু বাবা, ইনি হচ্ছেন আমার স্ত্রী। মহিলা মৃদু হেসে আমার পা ছুঁয়ে প্রণাম করতেই আমার গলায় থাকা রুদ্রাক্ষের মালাটা অসম্ভব জ্বলে উঠল। এতটাই তীব্র সে জ্বলন যে একটা গরম হলকা ধাক্কা খেলো আমার গলার কাছের চামড়াটায়। কিন্তু কিচ্ছু বললাম না। আমি ধীর পায়ে পুরোহিত মশাইয়ের সাথে বেরিয়ে এলাম বাইরে। তারপর পুরোহিত মশাইকে অনুরোধ করলাম একটি বারের জন্য ওই রাজবাড়ির নিকটে নিয়ে যেতে। টুকটাক কথা বলতে বলতে এগোচ্ছিলাম আমরা। দেখলাম পুকুর আর ওই জলা জঙ্গলে ভরা কুয়োর কাছাকাছি রাজবাড়িটা। দিনের আলোতেও দৈত্যের ন্যায় দাঁড়িয়ে আছে। মৃতদেহগুলো হয় পুকুর কিংবা কুয়োর কাছেই পাওয়া গেছে, যেখান থেকে রাজবাড়ি কাছে। ধীর পায়ে হাঁটছিলাম আমি। বিশাল পাঁচিলে ঘেরা জমিদার বাড়িটা। কি মনে হতে ভেতরে যাবার মনস্থির করলাম। পুরোহিত মশাইকে বলতেই হতচকিত হয়ে উঠলেন তিনি। এ আপনি কি বলছেন সাধু বাবা? আপনি বিশ্বাস রাখুন আমার ওপর। দৃশ্যতনমাদ রিহাবৈত্রিম পিবান্দ্রেষু পিত্রিয়াদেব সংরক্ষণামদ্রা দেবত্রে। এই বলে আমরা ভেতরে প্রবেশ করলাম। আমি একটি বিশেষ মন্ত্র জপ করতে করতে রাজবাড়ির ধুলো মাখা দেওয়ালে হাত রেখে চোখ বন্ধ করতেই সাথে সাথে চোখের সামনে আবারও কতগুলো দৃশ্য ভেসে উঠল, একদম ছবির মতো, যা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর সেই সাথে একটি বিশেষ বস্তুর খোঁজ পেলাম আমি। কিন্তু তার জন্য ফিরে এসে আমি সমরকে বললাম, আমাকে 2 দিনের জন্য একটু যেতে হবে, আমি পূর্ণিমার আগেই ফিরে আসব। আরেকটি কথা, আমার উপর বিশ্বাস রাখলে আমি আশ্বাস দিতে পারি এই গ্রামকে পিশাচিনী মুক্ত আমিই করতে পারবো, ভরসা রেখো। জমিদার বাড়ি থেকে খবর এলো একটু আগে। দূত এসে বলে গেছে তান্ত্রিক বাবার আসতে দেরিও হতে পারে, তিনি কামাখ্যায় আছেন। অতঃপর আরও একটা পূর্ণিমা ফাঁকা যাবে, তার মানে আরও একটি মৃত্যু। চিন্তা করো না, আর মৃত্যু হতে দেব না আমি এই গ্রামে। এই বলে আমার পুঁটুলি কাঁধে আমি বেরিয়ে পড়লাম একটি বিশেষ উদ্দেশ্য হেতু। কিছু খোঁজ আমায় খুঁজে নিতে হবে। কিছু পুরোহিত মশাইয়ের থেকে জেনে এসেছি, আর বাকিটার জন্য মধুসুন্দরী দেবী আমায় পথ দেখাবেন। অগত্যা চলতে লাগলাম আমার সেই উদ্দেশ্যের দিকে। পূর্ণিমার ঠিক 1 দিন আগে ফিরে এলাম বেলদি গ্রামে। আগের থেকেও নির্জন হয়ে গেছে যেন গ্রামটা, ধুঁকছে রীতিমতো। সরাসরি মন্দিরে এসে উপস্থিত হলাম আমি। পুরোহিত মশাই আমাকে দেখে অত্যন্ত খুশি হলেন। বললেন,
আপনি আপনি এসেছেন ঠাকুরমশাই, কোথায় গেছিলেন? গেছিলাম এই রহস্যের সমাধানের খোঁজে। যাই হোক, সমাধান নিয়েই এসেছি। কেবল ওই পিশাচিনীকে আবদ্ধ করতে পুজো পাঠ আর যজ্ঞের প্রয়োজন। আগামীকালই যা করার করব। আপনি সহায়তা করবেন তো? কিছু পুজোর সামগ্রী লাগবে। আমার কথায় পুরোহিত মশাই তৎপর হয়েই বললেন, অবশ্যই অবশ্যই, আপনি তালিকা দিয়ে দেবেন, ব্যাস। আচ্ছা, এতটা আত্মবিশ্বাসের সাথে আপনি কিভাবে বলছেন যে সব ঠিক করে দেবেন? আমি কিছু বললাম না, কেবল হাসলাম। দেখতে দেখতেই সেই ক্ষণ এসে উপস্থিত হলো যার জন্য অপেক্ষা ছিল আমার। কিন্তু সেই সামান্য কিছুক্ষণের মধ্যেই যে ভয়ানক ঘটনা ঘটে গেছিল তা রোমহর্ষক। পূর্ণিমার গোল চাঁদ আকাশে জ্বলজ্বল করছে। আমি আর পুরোহিত মশাই সেই পুকুর ঘাটের সামনে এসে উপস্থিত হলাম। পাশের জলা জঙ্গলটার থেকে শেয়ালের ডাক ভেসে আসতে লাগলো। রাত তখন 9টা মতো। পুরোহিত মশাই উদ্বিগ্ন মুখে আমার দিকে চেয়ে শুকনো হাসলেন। যজ্ঞ শুরু করার আগে পুজোর কয়েকটা বিধি আছে, সেগুলো পালন করতে হবে। এক বিরাট রক্ত চোষাকে বন্ধন করে তাকে প্রেতজনিতে পাঠাতে হবে। পুজো শুরু করলাম নির্বিঘ্নে। দৃশ্যমাত্রেবম দ্রৌদেশব্রীবদৃশ্যতে নমহি বদ্রন্দ্রশিবো জয় বাদ্রিম্বত্রেশ্বলৌন্দ্রিঙ্গবায় অন্ধ্রভিষায় ধ্রুম্বোষ ভস্যান্দ্রিয়। এসব চক্র তৈরি করে মন্ত্রপাঠে মনোনিবেশ করলাম। পুরোহিত মশাইও ফিরে গেছেন মন্দিরে। আজ তিনি মন্দিরের অন্দরেই থাকবেন। রাত 12টা বাজল। যজ্ঞ শুরু করলাম। সেই পিশাচিনীকে বন্দি করতে আমি যেন তৎপর হয়ে উঠেছি। তখন মন্ত্র পড়তে লাগলাম জোরে জোরে। ওম দ্রৈশত্রুয়ত্রে মাহিতৃষ্পিয়া কাশ্যপেয় ত্রিপো দৃশ্যবাদ বরদায় ত্রিশুম্লাল সনৈল দেবাদৃশ্যবয় বিত্রিদেবতাং নৃশনম দৃশ্যমান্দি তম দৃশ্যবাম গর্দ্রেশলি দীবদবাদি ত্রিয়া ত্রিব দৃশ্যবাদি ক্ষীর ত্রিমা ওম স্বাহা ওম স্বাহা। হঠাৎই দমকা হাওয়ার সাথে প্রবল জোরে ঝড় উঠল। বাতাসের তীব্রতায় গাছের শুকনো পাতা এদিক ওদিক উড়ে আসতে লাগলো মুখে। অপ্রত্যাশিতভাবে আকাশের পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে ঢেকে যেতে লাগলো ঘন কালো মেঘে। অন্ধকারে চারিদিক ছেয়ে গেল, এতটাই যে যজ্ঞের আলো ব্যতীত চারিপাশ কোনোভাবেই দৃশ্যমান হচ্ছিল না। তারই মাঝে আমি একটি শেয়ালকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, একদম আমার সামনে। সেই সাথে কোথা থেকে জানি রাত জাগা পাখির চিল চিৎকারও ভেসে আসছে। শেয়ালটার চোখ দুটো দেখলাম কেমন যেন সবজিটে হয়ে জ্বলছে। ঝড় তখনও চলছে। হঠাৎই যজ্ঞের আগুনটা নিভে গেল আমার। ব্যাস, চারিদিক নিকষ অন্ধকার। তবে আমার সম্মুখে তখনও জলজল করছে সেই সবুজ দু চোখ। হাতড়ে হাতড়ে পুনরায় যজ্ঞের আগুন ধরালাম। আর তাতে সামনেটা আলোকিত হতেই যে দৃশ্য দেখলাম তা দেখে আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হবার জোগাড়। ইতিমধ্যেই চারপাশ থেকে একটা পচা মাংস পড়লে যে গন্ধ হয় তা নাকে ঠেকতে লাগলো। সেই সাথে আমার ঠিক সামনে একটা অবয়বকে দু পা দু হাতে উবু হয়ে বসে থাকতে দেখলাম, যার জায়গায় জায়গায় পুরা ক্ষত। কৌটোরগত দু চোখ কুচকুচে কালো, আর মাথা দিয়ে ঝুলছে জট ধরা পুরা চুল। এই সেই রক্ত পিশাচিনী। এক এক সময় এক এক রূপ নিয়ে আসছে সে। কখনো লাল শাড়ি পরিহিত সুন্দরী যুবতী হয়ে, কখনো ভয়ঙ্কর পিশাচিনী হয়ে, কখনো বা পচিত গলিত দেহ রূপে, কখনো বা শেয়াল হয়ে। আমি বুঝতে পারলাম আমার যজ্ঞ ভঙ্গ করার জন্য সে দুষ্ট শক্তি নানা রকম প্রয়াস চালাচ্ছে। কিন্তু আমি থামবার পাত্র নয়। এমন সময় ঝড় থেমে গেল, আর ঠিক সেই মুহূর্তে নূপুরের শব্দ পেলাম। কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম, কিন্তু
মন্ত্রোচ্চারণ থামালাম না। হঠাৎই দেখলাম সেই ভয়ঙ্কর অর্ধপোড়া অবয়বটির মুখের দিক থেকে একটি কুচকুচে কালো মোটা জিহ্বার মতো অংশ বেরিয়ে আসতে লাগলো আমারই দিকে। ঠিক সেই মুহূর্তেই আমি আমার মন্ত্রপুত পবিত্র বর্ষ ছুড়ে দিলাম সামনে। একটা বিকট শব্দে ধোঁয়ার মতো নিশ্চিহ্ন হয়ে গেল সবকিছু, আর তারপরে নূপুরের শব্দটা তীব্র হয়ে এগিয়ে আসতে লাগলো আমার নিকট। দেখলাম এক নারী মূর্তি এগিয়ে আসছে আমার দিকে। লাল শাড়ি, লম্বা খোলা চুল, লাবণ্য মণ্ডিত মুখ। সে আর কেউ নয়, জমিদার বাবুর ছোট গিন্নি। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম সে পিশাচিনী সুমিতা নয়, জমিদার গিন্নির মধ্যেই উপস্থিত ছিল। সচরাচর ঘরোয়া বধূ চুলের খোঁপা বেঁধেই রাখে, অথচ এত বিন্যস্ত কেশরাশি উন্মুক্ত রাখাটাই আমার কাছে খটকার ছিল। তাছাড়া সেই দিনই ওই কেশরাশি থেকে আমি পচা মাংসের পোড়া গন্ধ পেয়েছিলাম, যা একটু আগেও পাচ্ছিলাম। সে পিশাচিনীকে কেন সে নিজের অভ্যন্তরে রাখতে রাজি হয়েছে তার কারণও জানতে পেরে গেছি। আর কোনো রকম বাধায় আমি অন্তত থামবো না। জমিদার গিন্নির লাবণ্য মণ্ডিত মুখ আকস্মিক বিকৃত হিংস্র অভিব্যক্তিতে পরিণত হয়। দাঁতে দাঁত চেপে তিনি বলতে শুরু করলেন, তুই ভালো করিসনি তারানাথ, ওই শিশি ফেরত দিয়ে দে, না হলে আমি তোকে ছাড়বো না। ওই পিশাচিনীও তোকে ছাড়বে না। আমি অট্ট হাস্যে ফেটে পড়লাম। ফেরত? বেশ, একটা শর্তে দেব। কেন করলেন এসব আপনি, সেইটা আগে বলতে হবে আপনাকে। কিছুটা বিরক্তি আর এক রাশ ঘৃণা নিয়ে জমিদার গিন্নি বলতে শুরু করলো, ঈর্ষায়। যেদিন শুনলাম জমিদার বাবু ওনার বিষয় সম্পত্তি দুই ছেলে মেয়েদের মধ্যে সমানভাবে ভাগ করবেন, আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। এতদিন ভালো মানুষের মুখোশ পরে ওই বাড়ির সবাইকে কি এমনি এমনি খিদমত করছিলাম? ওই মানসিক ভারসাম্যহীন সুমিতাকে দেখভাল করছিলাম কি বৃথায়? না, যাতে আমার ব্যবহারে সন্তুষ্ট হয়ে জমিদার বাবু ওনার বিষয় সম্পত্তি আমার ছেলের নামে লিখে দেন, তার জন্যে। কিন্তু যেদিন থেকে চিকিৎসক বলেছেন সুমিতার সুস্থ হওয়ার সুযোগ আছে, সেদিনই জমিদার বাবুর মাথায় কি চড়ল কে জানে, দুভাগের সম্পত্তি ভাগ করার কথা বলতে লাগলেন। অগত্যা উপায় না পেয়ে বাড়ির পরিচারিকার সাথে সুমিকে ওই রাজবাড়িতে নিয়ে গেলাম। ওকে মেরে ফেলাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তারপর ওখানেই ওর দেহ পুঁতে দিলে কারো পক্ষে জানা সম্ভবই ছিল না মেয়েটা কোথায়। বলতাম পাগল মেয়ে, কোথাও বাইরে বেরিয়ে চলে গেছে। সেই মতো রাজবাড়ির দরজা খুলে এক দুপুরে ঢুকেছিলাম, কিন্তু সুমিতা আমার আর সেই পরিচারিকার পরিকল্পনা জানতে পেরে যায়। ভয়ে পালাতে গেলে একটা পেতলের ফুলদানি ছুঁড়ে ওর মারি ওর মাথায়। মাটিতে লুটিয়ে পড়েও। এতে আমি আর সেই পরিচারিকা দুজনেই একটু ভয় পেয়ে যাই, অথচ ওকে মারার উদ্দেশ্যেই তো আনা হয়েছিল। কি করব বুঝতে না পেরে বাড়িটার এদিক ওদিক বস্তা জাতীয় কিছু খুঁজতে লাগলাম। এমন সময় ভিতরের একটা ঘরের পুরনো কারুকৃত বাক্স থেকে একটা আতরের শিশি খুঁজে পাই। শিশিটা ঢাকনা খুলে ঘ্রাণ নিতেই শরীরের ভিতর একটা অন্যরকম অনুভূতি হয়। জিনিসটা সাথে নিয়ে নি। তারপর কি মনে হতে সুমিতাকে ওখানে ফেলেই আমরা চলে আসি গ্রামে। আর গ্রামের আমার ঠিক করা বিশেষ কিছু লোককে দিয়ে রটাই সুমিতা রাজবাড়ির দরজা খুলে অনর্থ করেছে। পিশাচিনীর ঘটনা আমারও শোনা ছিল। প্রথমে সুমিতাকে দোষী করার জন্যই নিছক উদ্দেশ্যহীনভাবে খবরটা গ্রামে রটাতে বলেছিলাম। তবে গ্রামবাসী বিষয়টা এতটা গম্ভীরভাবে নেবে বুঝতে পারিনি। সে রাতেই আমি স্বপ্নে এক তান্ত্রিককে দেখতে পাই, যেই শিশিতে থাকা আতরের ব্যবহার নিখুঁতভাবে বর্ণনা করছিলেন। 2 ফোঁটা গলার দুপাশে লাগাতে হবে, ব্যাস। শুধু রূপ যৌবনই প্রাপ্ত হবে না, সেই সাথে সেই সব মানুষও আমার প্রতি আকৃষ্ট হতে থাকবে যাদের আমি চাই আকৃষ্ট করতে। পরের দিন পরীক্ষা করতে সেই আতর গলার দুপাশে লাগালাম।
দেখলাম আশ্চর্যভাবে তা কাজ করছে। স্বামী আমার ঘনিষ্ঠ হয়ে আসছেন, আমি কি চাই তা জানতে চাইছেন। আমি বললাম, সম্পত্তি সব ছেলের নামে হবে। উনি বললেন, বেশ, এমনটাই হবে। উকিলও ডাকতে চাইলেন। এরপর আমি পরিকল্পনা সাজালাম। সুমাহাকে যেভাবে হোক পূর্ণ মানসিক ভারসাম্যহীন করে ফেলতে হবে গ্রামবাসীর কাছে। তাই সে পরিচারিকাকে নির্দেশ দিলাম যাতে সে অভিনয় করে সবাইকে জানায় সুমিতার মাথার ঠিক নেই। সে তাকে গলা টিপে মারতে চেয়েছিল। এতে আমার কথা শুনেই জমিদার বাবু অত্যন্ত রুষ্ট হয়ে সুমিতাকে ঘরবন্দি করে রাখে। ভাবতেও পারছিলাম না আমার সামান্য কথায় এত প্রভাব থাকতে পারে। শিশিটা হাতে নিয়ে বুঝলাম এ কোনো জাদু মন্ত্র দ্বারা প্রভাবিত আতর। তবে সামনের পূর্ণিমাতেই আমার ধারণায় পরিবর্তন এলো। তার আগের রাতেই স্বপ্ন দেখেছিলাম এই আতরকে সতেজ রাখতে প্রতি পূর্ণিমার রাতে তাকে রক্ত দিতে হবে। সে আতর হতে এক পিশাচিনীর আবির্ভাব ঘটবে, যার প্রতি পূর্ণিমার রাতে রক্ত চাই। আমি তাকে সহায়তা না করলে সে নিজেই রক্তের যোগান করবে। অর্থাৎ যতদিন আমি এই আতর ব্যবহার করব ততদিন তাকে মানুষের রক্ত প্রদান করে যেতে হবে। প্রথমে সবকিছু অবাক লাগলেও প্রথম হত্যার পর বুঝলাম ওই স্বপ্ন মিথ্যে নয়। পিশাচিনী নিজের কাজ শুরু করেছে। এদিকে বাড়িতেও সবকিছু আমার মনোমতো হচ্ছিল দেখে আমি কোনোভাবেই পিশাচিনীকে থামানোর চেষ্টা করলাম না। এরপর এক এক করে মৃত্যু ঘটতে থাকলো, আর আমি ধীরে ধীরে জমিদার বাবুর বিষয় সম্পত্তির অর্ধেক লিখিয়ে নিতে সক্ষম হই। সুমিতাকেও তারপর থেকে উনি সহ্য করতে পারতেন না। কেবল আমি যা বলতাম আমার আতরের টানে আকৃষ্ট হয়ে তিনি তাই করতেন। আর আটকাইনি আমি পিশাচিনীকে। সে একের পর এক হত্যালীলা ঘটাতে থাকে। এমন সময় ওই দারোগা বাবুর বিষয়টায় খটকা লাগে। সে কিছুটা তদন্তে এগিয়ে সুমিতার কাছাকাছি পৌঁছে যায়। সুমিতা আমার ব্যাপারে অনেক কিছুই জানতো। ওকে যেখানে মানসিক ভারসাম্যহীন করার চেষ্টা করছিলাম, ভাবলাম পিশাচিনী করে দিলে কেমন হয়। এরপর গ্রামবাসীকে উস্কে দিলে তাদের ওকে পিশাচিনী ভেবে শেষ করতে কতক্ষণ। তাই দারোগা বাবু যখন মাঝরাতে তদন্তের খোঁজে ওই রাজবাড়ির দিকে হানা দিয়েছিল, তখন আমার নিয়ন্ত্রণেই সেই পিশাচিনী তার সাথে সম্ভোগ করে তার রক্ত চষে। তারপর সুমিতার গলার ওই হীরের লকেটটা ইচ্ছাকৃত দারোগার পাশে রাখা হয়। এমনিতেই রাজবাড়ি থেকে আসার পর সুমিতাকে গ্রামবাসী সন্দেহ করছিল। সেদিনের পর তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলেই সুমিতার মধ্যে বাসা বেঁধেছে 200 বছর আগের সেই পিশাচিনী। এরপর ছাগল চুরি, তার কাটা মাথা সুমিতার হাতে ঝোলানো, সব আমার পরিকল্পনা ছিল। যেভাবে হোক সুমিতাকে শেষ করতে চাইছিলাম আমি, আর এমনভাবে যাতে আমার ওপর কোনোদিনই কোনোভাবে সন্দেহের তীর না ঘোরে। কারণ একবার তাহলে আমার সবকিছু শেষ হয়ে যাবে। গ্রামবাসীর কাছে সবটা স্পষ্ট হলো, সুমিতাই আসল পিশাচিনী। মেরেও ফেলতো হয়তো সেদিন, কিন্তু পুরোহিত মশাই উদয় হয়ে সবটা ঘেঁটে দেন। জমিদার বাবুকে কি বোঝান যে তিনি অম্লানে সুমিতাকে পুরোহিত মশাইয়ের হেফাজতে ছেড়ে দিলেন। তারপর গ্রামবাসীর কাছে সময় নেন ওই তান্ত্রিকের আসার। কিন্তু এ কদিনে দেখছি আমার প্রভাব ধীরে ধীরে কাটছে জমিদার বাবুর থেকে। সুমিতাও স্বাভাবিক হতে লেগেছে। আজ যেভাবে হোক রক্ত আমার চাই, নয়তো সব পরিকল্পনা আমার ভেস্তে যাবে। সম্পত্তির লোভে কেউ এতটা নিচে নামতে পারে? এই পিশাচিনী তো শেষ হবেই, সেই সাথে তোমার পাপেরও শাস্তি তুমি পাবে। এই বলে আমি মন্ত্র পাঠ করতে করতে সেই শিশিটা হাতের মুঠো থেকে খুলে ছুঁড়ে দিলাম পবিত্র অগ্নির মধ্যে। একটা বিকট চিৎকারের সাথে কালো ধোঁয়া
আগুন থেকে বেরিয়ে কুণ্ডুলি পাকিয়ে ওপরের দিকে উঠতে লাগলো। তারপরেই নিমেষে ফেটে গিয়ে মিলিয়ে গেল বাতাসে। যুগ্ম থামালাম, দেখলাম পুরোহিত মশাইও এসে উপস্থিত হয়েছেন। আসলে ওনার সহায়তাতেই সুমিতার দ্বারা জমিদার গিন্নির ঘর থেকে ওই শিশিটা আমি নিতে সক্ষম হয়েছিলাম। সেই সাথে সুযোগ বুঝে আমার কথা মতো মন্ত্রপুত রুদ্রাক্ষের একটি মালা সুমিতার কোমরে পরিয়ে দিয়েছিলেন পুরোহিত মশাই। আরেকটি রুদ্রাক্ষের ফল জমিদার বাবুর বালিশের ভেতরে ছিল। উনি শোয়া মাত্রই ওনার ভেতরকার সকল অপশক্তি নষ্ট হয়ে পুনরায় ধনাত্মক শক্তি ফিরে এসেছিল ওনার মাঝে। তখন অবশ্য আমি সেই তান্ত্রিকের আস্তানায় ছিলাম যেখানে 200 বছর আগে কৌশাম্বী গিয়েছিলেন। সে তান্ত্রিক জীবিত নেই ঠিকই, তবে তার চেলা আমাকে সাহায্য করেছিল। জানিয়েছিল ওই শিশি পবিত্র অগ্নিকুণ্ডে সমাধিস্থ হলেই তবেই ওর শক্তি শেষ হবে। যজ্ঞ শেষ হওয়ার পর আমি দেখলাম জমিদার গিন্নি ধীরে ধীরে হাসতে শুরু করলেন, অকারণ। এরপর তা বিরাট আকৃতি ধারণ করল। হাসতে হাসতে যেন তার চোখ মুখ ফেটে বেরিয়ে আসতে চাইছিল। অতঃপর হাসতে হাসতে সে দৌড় দিল সামনের পুকুরটার দিকে। আমরাও ছুটে গেলাম সেদিকে। দেখলাম আকাশ বাতাস ভাটিয়ে জমিদার গিন্নি হাসতে হাসতে পুকুরের জলে ডুবতে শুরু করেছে। প্রথমে পা, তারপর বুক, আর সর্বশেষে মাথা। হাসতে হাসতেই তিনি সমাধিস্থ হয়ে গেলেন সলিলে। পুরোহিত মশাই অবাক হলেন। আমি তাকে বললাম, ওই অভিশপ্ত আতরের প্রভাব আজ রক্ত পায়নি, তাই সে কেড়ে নিল ছোট গিন্নি অর্থাৎ তার মালিকের প্রাণ। একটা দীর্ঘশ্বাস ফেলে পুরোহিত মশাই পুনরায় জলের দিকে তাকালেন। পরের দিন মন্দির চত্বরে আলোচনা সভা বসেছিল। জমিদার বাবু ধিক্কার জানিয়ে বলেন, ছি 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 ছি, সম্পত্তির জন্য ছোট গিন্নি এতটা নিচে নেমে গিয়েছিল? তাহলে তো সে আমাকে পেলে আমাকেও মেরে ফেলতো। আমার কারণে আজ আমার মেয়েটাকে এত কষ্ট পোয়াতে হলো। আমার ছেলেটা তার মাকে হারালো, সব ভুল আমার। এই বলে দুপাশে বসে থাকা নিজের ছেলে মেয়েকে জড়িয়ে ধরলেন জমিদার বাবু। সেই পিশাচিনীকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়েছে। আচ্ছা, এবার আমাকে বিদায় দিন। এমন সময় গেরুয়া পোশাকে এক বয়স্ক ব্যক্তি উপস্থিত হলেন গ্রামে, সাথে দুজন চেলা। আমাদের চোখাচুকি হলো। এদিকে জমিদার বাবু হাত জোড় করে ওনার কাছে এলেন। পুরোহিত মশাইও বড় সমাদরে কথা বলছিলেন। তখন ওই তান্ত্রিক ঘুরে ঘুরে বারংবার আমার দিকে তাকালো। আমি ওনাকে চিনতে পেরে মুচকি হাসি। বৃদ্ধ কাছে আসেন আমার। তোমায় চেনা চেনা লাগছে। গুরুদেব, আপনি ভুলে গেছেন বোধহয় আমায়। তারাপীঠের মহাযজ্ঞ, ডামরতন্ত্র। ও হ্যাঁ, সেই ভয়ানক ঘটনার সমাধান তুমিই করেছিলে সেবারে, না? আরে পুরোহিত মশাই, এই ব্যক্তি এই গ্রামের রক্ষা হেতু যখন ছিলই, তখন আমাকে ডেকেছিলেন কেন? অসামান্য সাধক মানুষিনি। যাক, কার্য সমাপ্ত হয়েছে নিশ্চিত। আগে বাবা, বলছি আপনারা একে অপরকে চেনেন? পথের আলাপ, তবে বড্ড গভীর সে আলাপ। কি তারানাথ, তাই তো? আমি মাথা নেড়ে সহমত জানালাম। তারপর বৃদ্ধ তান্ত্রিক সহ সকলকে বিদায় জানিয়ে গ্রামের পথে হাঁটতে শুরু করলাম। জমিদার গিন্নি পুকুরে ডুবলে তৎক্ষণাৎই জমিদার বাবুকে খবর দিয়েছিলাম। তবে গিন্নিমা বাঁচেননি। সেই তান্ত্রিকের কথা অনুযায়ী পিশাচিনী তাকে ছাড়েনি। ভোর রাতে জমিদার বাবুর ছোট গিন্নির দেহ পুকুর থেকে তোলা হয়, সৎকারের ব্যবস্থাও করা হয়। বিদায় বেলায় গোটা গ্রাম আমাকে কৃতজ্ঞতা জানালে আমি বলি, প্রথমে সত্য পরখ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন। কথাটা সুমিতার জন্য বলা আমার।
গ্রামবাসীরা হুট করে সুমিতাকে অবিশ্বাস না করলে এতটা কষ্ট সহ্য করতে হতো না তাকে। এই বলে তারানাথ কাহিনী শেষ করলেন। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকলাম আমরা। বৃষ্টিটাও ধরে এসেছে। কিশোরী বলল, ঠাকুরমশাই আজ উঠি, রাত হলো অনেকটা, চলো ভায়া। আমি উঠলাম। তারপর তারানাথকে বিদায় জানিয়ে মটলেন ছেড়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও ভয়ঙ্কর লালসার ছোবল, রচনা পিয়াসা, চিত্রনাট্য নির্মাণ পার্থ অরণ্যদেব, দ্য ইঙ্ক পোর্টাল। বিভিন্ন চরিত্রে সায়ম, জ্যোতির্ময়, প্রণীত, সুরজিতা, অর্পিতা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং কণ্ঠ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় অনু অডিও ফিল্মস আপনাদের জন্য নিয়ে আসে রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আবার আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।